আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকার ও বিরোধী দলের লক্ষ্য এবং গন্তব্য অভিন্ন সংসদে প্রধানমন্ত্রী। গণতন্ত্র বিঘ্নিত হলে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই বাধাগ্রস্ত হবে। অতীতের বিতর্ক পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। মেধাবী জাতি গড়তে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চায় জামাত। 14টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের চুক্তি সই, খরচ হতে পারে 35,000 কোটি টাকা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার ও বিরোধী দলের লক্ষ্য এবং গন্তব্য এক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, যে কোনো ইস্যুতে বিরোধী দলের সাথে আলোচনার জন্য প্রস্তুত সরকার। সংসদকে ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র বিঘ্নিত হলে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই বাধাগ্রস্ত হবে। পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব গ্রহণের মাধ্যমে শেষ হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এই ফ্যামিলি কার্ডের যেই টাকা ফ্যামিলি কার্ডে যাবে, একজন নারী যেটি পাবে, উনি যেই কাজে ব্যবহার করবেন এই টাকাটা, সেই ব্যবহৃত টাকাটা এই দেশের গ্রামীণ অর্থনীতিকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলবে। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য বজায় রাখার প্রসঙ্গ। বলেন, যেসব বিষয়ে দ্বিমত আছে তা আলোচনার সুযোগও উন্মুক্ত থাকবে। নিশ্চয়ই এই সংসদে আমার আগে বিরোধী দলের নেতা বক্তব্য রেখেছেন, ওনার পরে আমি বক্তব্য রাখছি। উনি যেই কথাগুলো বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমি যেই কথাগুলো বলছি, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক। আমাদের গন্তব্য এক। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। গন্তব্য কি? গন্তব্য কি? একটি স্বনির্ভর, নিরাপদ, আত্মনির্ভরশীল বাংলাদেশ। সংসদ নেতা বলেন, রাজনৈতিক বিতর্কের চেয়ে মানুষ চায় তার সমস্যার সমাধান হোক। আমরা চাই আমরা একসাথে কাজ করব। কাজ করতে গেলে মাননীয় স্পিকার, অতীতে যতবারই গণতন্ত্র চলতে শুরু করেছিল, বিভিন্ন সময় গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে, দেশের অর্থনীতি বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে, দেশের মানুষের কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে, দেশের অর্থনীতি মাননীয় স্পিকার বাধাগ্রস্ত হয়েছে। কাজেই এই মুহূর্তে আমরা সকলে যদি গিয়ে একটি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছি, তুমি কি চাও? আমি বিশ্বাস করি একজন সাধারণ মানুষ বলবে, আমরা শান্তি চাই। এ সময় বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকারের পদটি এখনো উন্মুক্ত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বিরোধী দলীয় সহকর্মীদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ডিবেট করব, আমরা বিতর্ক করব, আমরা আলাপ করব, আমরা আলোচনা করব, আমরা বসবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। মাননীয় স্পিকার, অতীতে আমরা দেখেছি সরকারকে ব্যর্থ করার জন্য 173 দিন হরতাল ডাকা হয়েছিল। মাননীয় স্পিকার, হ্যাঁ, সেই সরকার হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সরকার হয়তো পরবর্তীতে ক্ষমতায় থাকেনি, ক্ষমতায় আসেনি, কিন্তু মাননীয় স্পিকার, কেউ একজন সদস্য, সেটি আমার দলের সদস্য হোক, সেটি বিরোধী দলীয় সদস্যরা হোক, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়নি? এই 173 দিনের হরতালে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেই ক্ষতির মাসুল আজও আমাদেরকে টেনে নিয়ে যেতে হচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ। মাননীয় স্পিকার, 1 মাস 25 দিন সংসদের কার্যক্রম পরিচালনায় সবাইকে ধন্যবাদ জানান সংসদ নেতা তারেক রহমান। মাননীয় সদস্যবৃন্দ,
দীর্ঘ পরে 18 বছর রাষ্ট্রপতি পর শাহাবুদ্দিনের জনগণের ভাষণের সুষ্ঠু, উপর আনিত নিরপেক্ষ, ধন্যবাদ স্বতঃস্ফূর্ত প্রস্তাব অংশগ্রহণে কণ্ঠভোটে গৃহীত হয় ত্রয়োদশ সংসদে। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের ইকরামুল হক মাধ্যমে সায়েম, আমরা এই এটিএন মহান বাংলা, সংসদে ঢাকা। সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেয়েছি। অতীতের বিতর্ক পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। অধিবেশনের বেশিরভাগ সময় কেটেছে ইতিহাস চর্চায় জানিয়ে জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে তিনি বলেন, সবাইকে নিয়ে একসাথে মেধাবী এক জাতি গড়তে চায় তার দল। একই সঙ্গে ৭২-এর সংবিধান, রাজনৈতিক অবস্থান, চাঁদাবাজি দমন এবং রাজনৈতিক শালীনতা রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কথা বলেন। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। এই চান্স নিয়ে সুযোগ নিয়ে জামাতের বিরুদ্ধে বলতে অতীতে পড়ে না থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে তিনি আক্ষেপের সুরে বলেন, ১২ তারিখ থেকে এ পর্যন্ত সংসদে আলোচনার ৮০% ছিল ইতিহাস চর্চা। ১২ তারিখ থেকে শুরু করে আজকে ৩০ এপ্রিল পর্যন্ত চলে আসা বক্তৃতার আমি যদি ভুল না করি তাহলে ৮০% ছিল ইতিহাস চর্চা। ইতিহাস চর্চা কোনো দোষের কাজ নয়, চলতে হলে জানতে হবে এবং অতীতকে ধারণ করে চলতে হবে, আবার অতীতের ভুল থেকেও শিক্ষা নিতে হবে। এটি হচ্ছে ইতিহাসের চাহিদা। ৭২ সংবিধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার করেছিলেন উল্লেখ করে বিরোধী দলীয় নেতা প্রশ্ন রাখেন, ওই সংবিধানের পক্ষে বিএনপি অবস্থান নেয় কিভাবে? কারণ ৭২-এর সংবিধানটাকে পরিবর্তন করে দিয়ে গেছেন মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। তিনি ৭২-এর জায়গায় ওটা রাখেন নাই। যে জায়গাগুলো তার দৃষ্টিতে সংস্কার মেরামতের দরকার ছিল তিনি করেছেন। তাইলে এখন কেমনে আমরা বলতে পারি যে আমরা ৭২-এর সংবিধান চাই? এটা তো আমরা বলতে পারি না। আমাদেরকে এমন ভাবে বলা হয় আমরা যেন সংবিধানই মানি না। তো সংবিধান না মানলে এখানে আসলাম কেমনে, বসলাম কেমনে? এ সময় ডাক্তার শফিকুর রহমান চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সবার আগে বাংলাদেশ, আমরা সেই জায়গাটা দেখতে চাই। আমরা কাউকে বরাবর বলে এসেছি আমাদের সীমাহীন বন্ধুর প্রয়োজন আছে, কিন্তু একজন প্রভুর দরকার নাই আমাদের। আমরা সেই জায়গাটাই দেখতে চাই। ফ্যাসিস্ট আমলে যতগুলো অপরাধ সংগঠিত হয়েছে, যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, যত জায়গায় মানবতা লঙ্ঘিত হয়েছে, দর্শন হয়েছে, এই প্রত্যেকটি অপরাধের বিচার করতে হবে এবং সেই বিচার উসমান হাদি পর্যন্ত আসতে হবে। প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে যারা নোংরামি করেছেন তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবিও জানান জামাত নেতা। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অত্যন্ত খোলা সংস্কারের বাহানায় জাতীয় সংসদ নির্বাচন যাতে পিছিয়ে না যায় সেজন্য অন্তর্বর্তী সরকারের অনেক প্রস্তাব বাধ্য হয়ে বিএনপি মেনে নিয়েছিল। সংসদে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এছাড়া সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের সামগ্রিক অর্থনীতি ভালো নেই। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা 11। 25টি কার্যদিবসের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার শেষ কার্যদিবসেও পাশ হয়েছে 2টি বিল। এ নিয়ে এবারের সংসদে বিল আকারে উত্থাপিত 133টি অধ্যাদেশের মধ্যে পাশ হলো 91টি বিল। যেটার জন্য ডাক্তার প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জুলাই চেতনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান। ইন্টারিম গভর্নমেন্টের সময় 3টা শব্দ খুব বেশি বাজার পেয়েছে। একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তবে নির্বাচনটা বলেছে যে সংস্কার এবং বিচার সমাপ্ত হওয়ার পরে যদি কোনো সময় হলেও হতে পারে, এইভাবে ছিল নির্বাচনের বিষয়টা। তো সংস্কারের জন্য শ্বেত শুভ্র কেশের আমার কিছু বড় ভাই বুদ্ধিজীবী বিদেশ থেকে অবতরণ হয়েছিল, নাম যেহেতু এখানে উপস্থিত নেই নিতে পারবো না মাননীয় স্পিকার। ঐকমত্য কমিশনের প্রস্তাব, সংস্কার কমিশনের প্রস্তাবে আমরা একমত হয়েছিলাম, কিন্তু সনদ যখন স্বাক্ষর করলাম তখন ওইটা নাই। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই।
এদিকে দেশের সামগ্রিক অর্থনীতি ভালো নেই বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী 2 বছর দেশের জন্য কঠিন সময়। অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশে দারিদ্র্যের হার 29.93% এবং খেলাপি ঋণ 30%-এর উপরে। অর্থনৈতিকভাবে আমরা এই মুহূর্তে কোথায় আছি? রপ্তানি কমেছে 2.6%। 30%-এর অধিক যখন একটা দেশের খেলাপি ঋণ হয়, তখন অর্থনীতির গতি অলমোস্ট থেমে যাওয়ার অবস্থায় চলে আসছে। বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে বিগত দিনে, তার ক্ষতি এখন আমাদের সকলকে বহন করতে হচ্ছে। 36,000 কোটি টাকা আমরা দিচ্ছি, আরো 20 থেকে 30,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। আগামী 2 বছর কঠিন হবে। পরিস্থিতি উত্তরণে সরকার বেশ কিছু কঠিন উদ্যোগ নেবে জানিয়ে এ কাজে সবার সহযোগিতা চান অর্থমন্ত্রী। এখানে নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। গতকালকের পত্রিকা। সংসদের কেনাকাটায় হরিলুট শিরোনামে কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সংসদীয় তদন্ত কমিটির আহ্বায়ক ও সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান। রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে সংসদে মাইক্রোফোন, ক্যামেরা, লেন্স সহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় কোনো অনিয়ম হয়নি। তবে কেনাকাটায় কিছু পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে বলেও জানান তিনি। সংসদ অধিবেশনের বিরতিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আশরাফ উদ্দিন নিজান। সরকার ও বিরোধী দলের 5 সদস্য নিয়ে এই সংক্রান্ত কমিটি গঠন করেছিলেন স্পিকার। সংবাদপত্রে একটু এই জিনিসটা আপনাদের জানা দরকার যে এই 46,76,000 টাকা এটা প্রস্তাব করা হয়েছে। ঠিকাদারের মুনাফা 10%, ওভারহেড চার্জ 3.5% নির্ধারণ করে প্রাক্কলিত মূল্যের উপর 15% ব্যাট ট্যাক্স সর্বমোট ছিল 62,02,441। এটা সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের মূলনীতি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সচিবালয় সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিক যাতে শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যেক ধর্মের মানুষ যাতে তাদের ধর্মীয় রীতিনীতি অধিকার বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ করতে পারে এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই তার লক্ষ্য। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। প্রায় 35,000 কোটি টাকায় যুক্তরাষ্ট্রের বিমান প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক ক্রয় চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সন্ধ্যায় রাজধানীর অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এ হোসাইন বলেন, 2035 সালের মধ্যে বিমানের সংখ্যা 47-এ উন্নীত করা হবে। এর মাধ্যমে বিমানকে আরও লাভজনক এবং যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে। আর বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, নতুন ও আধুনিক সেবার এসব বিমানের মাধ্যমে বিশ্বের নতুন নতুন রুটে ফ্লাইট পরিচালনা সম্ভব হবে, যা বাংলাদেশকে বিশ্ব দরবারে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলবে। গণভোট রায় বাস্তবায়ন সহ বিভিন্ন ইস্যুতে 3 মাসের ধারাবাহিক নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। 2 মে থেকে শুরু হওয়া এসব কর্মসূচি চলবে 25 জুলাই পর্যন্ত। রাজধানীতে 11 দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জনগণকে সাথে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দেন 11 দলের নেতারা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। গণভোটের রায়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারকে বাধ্য করতে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিরোধী জোটগুলো।
তৃতীয় দফায় আন্দোলনের কর্মসূচি নির্ধারণে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। জনদুর্ভোগ নিরসন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন 11 দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী নতুন কর্মসূচির ঘোষণা দেয় 11 দলীয় ঐক্য। আমরা জনমত গঠনেরও কর্মসূচি নিয়েছি, রাজপথের বিক্ষোভ সমাবেশ গণমিছিলের কর্মসূচি নিয়েছি। সবশেষে আমরা আগামী অক্টোবরের দিকে যখন একটু রেনি সিজন কেটে উঠবে তখন আমরা রাজধানীতে একটা মহাসমাবেশের ডাক দেবো। সরকারের সমালোচনা করে এই জামায়াত নেতা বলেন, ছলছাতুরির মাধ্যমে সংসদে সংবিধান সংশোধনীর বিল উত্থাপনের চেষ্টা করছে সরকার। অভিযোগ করেন ছাত্রলীগের শূন্যতা পূরণে সরকারি দলের ছাত্র সংগঠনকে ব্যবহার করার। ছাত্রলীগের শূন্যতা পূরণে ছাত্রদলকে প্রতিস্থাপিত করার জন্য সরকারি ইনস্টলমেন্ট, তার এজেন্সি এবং বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বলেন, জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরও বেগবান হবে এবং এক্ষেত্রে আমরা সারা দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণ প্রত্যাশা করছি এবং কামনা করছি। বদলি, নিয়োগ বাণিজ্য সহ দলীয় বিবেচনায় প্রশাসনের রদবদল যা পূর্ববর্তী সরকারের পুনরাবৃত্তি বলে এ সময় মন্তব্য করেন জোটের নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মে মাসের মধ্যে দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই লক্ষ্যে শতভাগ শিশুকে দ্রুত হামের টিকার আওতায় আনার কার্যক্রম জোরালোভাবে চলছে। রাজধানীর শ্যামলীতে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। এদিকে হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1235 জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এই নিয়ে গত 1.5 মাসে হাম এবং উপসর্গে মোট মৃত্যু দাঁড়ালো 276 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এখনো পর্যন্ত হামে আক্রান্ত 42,000-এর বেশি, আর হাসপাতালে চিকিৎসাধীন 4,000-এর বেশি রোগী। গর্ব বলবো না, আশ্বস্ত করতেছি আমার একটা ভ্যাকসিনের কোনো অভাব নেই আল্লাহর রহমতে। আমাদের ম্যান পাওয়ারের শর্টেজ নেই। শর্টেজ একটা জিনিস আপনারা জানেন, 17টা বছর টাকা ছিল, কাজ হয় নাই, প্রপারলি হয় নাই। গতকাল থেকে আমরা যে ট্রেন্ড দেখতেছি, ইট ইজ কামিং ডাউন। হয়তো 0 হয়ে যেতে পারে মেম্বার শেষে, বাট ইট ইজ কামিং ডাউন। জুলাই গণ আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 9 জুন সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1। এই দিন এভারকেয়ার হাসপাতালের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের চিকিৎসার আদেশ বাতিল করেন আদালত। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। এদিন প্রথমেই আসামিপক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এরপর মামলায় তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 3টি অভিযোগ পড়ে শোনান। ট্রাইব্যুনাল আসামিদের দোষ স্বীকারের বিষয়ে জানতে চাইলে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান তারা। পরে অভিযোগ গঠনের আদেশ সহ সূচনা বক্তব্যের জন্য দিন ঠিক করেন আদালত। চার্জ গঠন করা হয়েছে আগামী তারিখ থেকে 9-6 তারিখে আবার একটা ডেট হয়েছে, সেই তারিখে আশা করছি আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। এদিন অসুস্থতার অজুহাতে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। তবে প্রসিকিউশনের নির্দেশনায় 2 ঘণ্টা পর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর জানান, চিকিৎসা সংক্রান্ত ভুল ব্যবস্থাপত্র ও রিপোর্ট দাখিল করায় বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে কামরুল ইসলামের চিকিৎসার আদেশ বাতিল করেছেন আদালত। একই সাথে কামরুল ইসলামের আইনজীবীকে 15 দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। এই যে মিথ্যা কাগজপত্র দাখিল করে বিভিন্ন আদেশ নেওয়া, এগুলো ফ্রড প্র্যাকটিস। তিনি অসুস্থতার ভান করে পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যাওয়া, সেখান থেকে তার মতো করে কোনো রিপোর্ট বানিয়ে নিয়ে আসা এবং সেখান থেকে তিনি বিশেষ কোনো সুবিধা নেওয়া, আদালতের কার্যক্রম, ট্রাইব্যুনালের কার্যক্রম ব্যাহত করা,
এগুলো নানান বিষয় হতে পারে। তবে চিকিৎসা সংক্রান্ত কোনো ভুয়া বা জাল কাগজপত্র আদালতে জমা দেয়া হয়নি বলে দাবি করেন কামরুল ইসলামের আইনজীবী। আমাদের এন্ড থেকে কোনো ফেক পেপার দেওয়া হয়নি। গভর্নমেন্টের যে সিকিউরিটি ইস্যু, ওখানে কোনো প্রিজন সেল নাই, এটার উপর ভিত্তি করে ওয়ারেন্টটা রিকল হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সিদ্ধিরগঞ্জ থানার 2 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট। আরও 5 মামলায় আইভীকে হাইকোর্টের দেয়া জামিন বিষয়ে রবিবার আদেশ দেবেন আপিল বিভাগ। গত বছরের 9 মে রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে তাকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে হাইকোর্ট 5 মামলায় জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়। এদিকে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছে হাইকোর্টের একই বেঞ্চ। গত 7 মার্চ রাতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় শেখ তাসনিম আফরোজ ইমি সহ কয়েকজনকে ডাকসু নেতা A.B. জুবায়েরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল বাধা দেয় এবং শাহবাগ থানায় নিয়ে যায়। আটকের পর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালত তাদের কারাগারে পাঠায়। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য সংকটে 2022 সালের পর বিশ্ব বাজারে রেকর্ড বেড়েছে জ্বালানি তেলের দাম। টানা মার্কিন নৌ অবরোধের কারণে ব্যাহত হচ্ছে আলোচনা। বিবিসি বলছে, ইরানের স্বল্পমেয়াদী শক্তিশালী হামলার পরিকল্পনা করছে পেন্টাগন। মিত্র দেশগুলোর যুদ্ধ নীতির কারণে ক্ষুব্ধ হয়ে এরই মধ্যে শীর্ষ তেল উৎপাদনকারী দেশের সংগঠন ওপেক এবং ওপেক প্লাস থেকে সরে এসেছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় সড়কপথে পণ্য আমদানি রপ্তানি শুরু করেছে পাকিস্তান। দেখুন জাহিদুল আলমের আরেকটি রিপোর্ট। ইরানের সাথে আমেরিকার নতুন স্নায়ুযুদ্ধ চলছে। সিরিয়া সহ কয়েকটি ঘাঁটি থেকে এরই মধ্যে সেনা প্রত্যাহার করেছে পেন্টাগন। ইরানে মার্কিন হামলার জেরে অবরুদ্ধ রয়েছে হরমুজ প্রণালী। পাল্টা পদক্ষেপে প্রণালীর বাইরে নৌ অবরোধ চালু করেছে যুক্তরাষ্ট্র। 2 মাসের এই সংঘাতে এরই মধ্যে টালমাটাল বিশ্ব অর্থনীতি। 2022-এর পর বিশ্ববাজারে নতুন রেকর্ড গড়েছে তেলের দাম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনির অভিযোগ, মধ্যপ্রাচ্য অস্থিরতার জন্য দায়ী মার্কিন সামরিক উপস্থিতি। ইরানের সঙ্গে পাকিস্তানের 6টি স্থলপথ বাণিজ্য রুট চালু হয়েছে। তেল উৎপাদক দেশের জোট ওপেক প্লাস ও ওপেক থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে লেবাননে হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েলের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। শান্তি আলোচনার জন্য আবারও মার্কিন মধ্যস্থতা চেয়েছে লেবানন সরকার। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক সংকট আরও গভীর হচ্ছে। তেল আবিবের বর্বর হামলায় বাড়ছে হতাহতের সংখ্যাও। বিবিসি বলছে, ইরানের স্বল্পমেয়াদী শক্তিশালী হামলার পরিকল্পনা করছে পেন্টাগন। সেন্টকম জানায়, আমেরিকার সবচেয়ে শক্তিশালী হাইপারসনিক মিসাইল ডার্ক ইগল দিয়ে ইরানের তেল, সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় আঘাত হানা হবে। জবাবে IRGC জানিয়েছে, আমেরিকানদের জন্য বড় চমকই প্রস্তুত রেখেছে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ একই সময় শেষ হবে। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর CNN-কে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। জাহিদুল আলম, এটিএন বাংলা। বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে, তবে পরিপূর্ণ বাস্তবায়নে 5 বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসে বিএনপির পক্ষ থেকে শ্রমিক সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাত্র 2 মাস হয়েছে সরকার ক্ষমতায়। আমরা আশা করি না যে এই 2 মাস যথেষ্ট তাদের প্রতিশ্রুতি পালনের জন্য, কিন্তু আমরা এটা আশা করি যে আগামী 5 বছরের মধ্যে নিশ্চয়ই যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অনেকাংশেই পূর্ণ করা হবে। যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল শ্রমিক সমাবেশ সেখানে ঘটবে, এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই প্রায় সপ্তাহব্যাপী
তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। সব নিয়ে আগামীকাল মানে ঢাকা শহর শ্রমিক সমাবেশ এর যে ঢল, যে র্যালি নামবে, এটা হবে অভূতপূর্ব। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের 50টি পদের মধ্যে 49টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা বিজয়ী হয়েছেন। চূড়ান্ত তালিকায় থাকা 49 জনের মধ্যে বিএনপি জোট মনোনীত প্রার্থী রয়েছেন 36 জন। এছাড়া জামাত জোটের পক্ষ থেকে 12 জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী বৈধ হিসেবে গেজেটভুক্ত হয়েছেন। একটি আসনের প্রার্থীর বিষয়ে আইনি জটিলতা থাকায় আপাতত সেটির ফলাফল স্থগিত রাখা হয়েছে। ওই আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। দেশের 6 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বৃষ্টির কারণে এসব অঞ্চলের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে। সংস্থাটির এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্র মেঘ সৃষ্টির প্রবণতা অব্যাহত থাকায় আজ দুপুর 1টা থেকে পরবর্তী 48 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওড় অঞ্চলে ডুবতে বসেছে কৃষকের স্বপ্নের ফসল। কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর জমির বোরো ধান এখন পানির নিচে। শেষ সম্বল রক্ষায় বুক সমান পানিতে নেমে আধা পাকা ধানই কাটছেন দিশেহারা কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন মাসুদ রানার রিপোর্ট। হাওর পাড়ে দিগন্ত জোড়া সোনালী ধান তলিয়ে গেছে বুক সমান পানির নিচে। প্রবল বর্ষণ আর উজানের ঢলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন অবলম্বন। দিশেহারা হাওরের চাষিরা, যারা আধা পাকা ধান কেটেছেন, বৃষ্টির কারণে সেসব শুকানো ও মারাই নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পানি বেশি, বৃষ্টির পানিও বেশি, সব গেছে গা। 3 একর জমি করছি, 3 একরে 3 একর। কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই জেলায় এবার 1,68,000 হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ হলেও ইতিমধ্যে 2031 হেক্টর জমির ধান তলিয়ে গেছে পানির নিচে। পরিস্থিতি পর্যবেক্ষণে হাওর বেষ্টিত জেলা পরিদর্শন করছেন কৃষি কর্মকর্তারা। আমরা নিমজ্জিত জমির পরিমাণ নির্ধারণ করছি। বৃষ্টি যদি অব্যাহত থাকে, এই নিমজ্জিত জমির পরিমাণ আরো বাড়তে পারে। একই দশা নেত্রকোনাতেও নদ নদীর পানি বৃদ্ধিতে জেলায় এ পর্যন্ত 9,500 হেক্টর বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মে 10 তারিখের মধ্যে আমাদের হাওর কাটা হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ এলাকা লাস্ট 2 থেকে 3 দিন সময় লাগবে আমাদের ধান কাটতে। সুনামগঞ্জেও 50 হেক্টরের বেশি জমি তলিয়ে গেছে। হাওরের একমাত্র ফসল বোরো ধান হারিয়ে নিঃস্ব হওয়ার পথে এই অঞ্চলে লাখো কৃষক। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকেই পদ্মা মেঘনার অভয়াশ্রমে আবারও মাছ শিকার শুরু হচ্ছে। নদীতে নামার জন্য প্রস্তুত চাঁদপুরের জেলেরা। মার্চ এবং এপ্রিল এই 2 মাস জাটকা সংরক্ষণে পদ্মা মেঘনার অভয়াশ্রমের সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই নিষেধাজ্ঞা শেষে দিবাগত রাত 12টার পর থেকেই নদীতে নামবেন চাঁদপুর জেলার 50,000-এর বেশি জেলে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মেঘনা পাড়ের জেলেপাড়াগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শরিয়া সম্মত তাকাফুল বীমা সেবা নিয়ে এলো ইস্টার্ন ব্যাংক এবং আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স। রাজধানীতে ইবিএল এর প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করা হয়। ফলে এখন থেকে এই ব্যাংক অ্যাসুরেন্স ব্যবস্থার আওতায় ইবিএল গ্রাহকরা সরাসরি ব্যাংকের শাখা থেকে ইসলামী তাকাফুল বীমা সেবা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্টরা জানান, এই সেবা ব্যাংকিং এবং বীমা খাতের মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়কে আরও শক্তিশালী করছে। অনুষ্ঠানে ইবিএল এর উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, হেড অফ ইসলামিক ব্যাংকিং AKM মিজানুর রহমান, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আসিফুর রহমান, পরিচালক মীর মাহফুজুর রহমান, ফুয়াদ হোসেন ব্যবস্থাপনা পরিচালনা এবং CEO সাজ্জাদুল করিম উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ।
বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপের পূর্বাভাস প্রত্যাখ্যান করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান তার দল তৃণমূল কংগ্রেস আবারও রাজ্যে মা মাটি মানুষের সরকার গঠন করবে। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিয়ে একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষা প্রকাশের পর ওই প্রতিক্রিয়া জানান তিনি। পশ্চিমবঙ্গের 294টি আসনে গত 23 এবং 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ হয়েছে। এতে রেকর্ড 90% বেশি ভোট পড়েছে। এবার খেলার খবর। নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে অ্যাডহক কমিটি। সংবাদ সম্মেলনে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি তামিম ইকবাল। তবে এখনই পদত্যাগ নিয়ে ভাবছেন না তিনি। রবিবার বোর্ড সভা শেষে নির্বাচনের তারিখ জানানো হবে বলে জানান বিসিবি সভাপতি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর তামিম ইকবাল বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হন। বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন তামিম ইকবাল। ছড়িয়ে পড়েছিল এমন গুঞ্জন। বিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম জানান সেটি হচ্ছে না, উল্টো নির্বাচনী প্রক্রিয়া শুরু করার কথা জানান বাংলাদেশের সাবেক এই বাঁহাতি ওপেনার। সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। সো হুইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন। ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। ডে 1-এ আমি বলেছি যে আমি ইলেকশন করব, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। I will follow the constitution and constitution-এ যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবে করে আগাবো। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অংশ হয়ে সাবেক সংসদ সদস্য পদে থাকা সাকিব আল হাসানের নামে ঝুলছে একাধিক মামলা। সেসব মামলার সুরাহা করেই খেলায় ফিরতে হবে সাকিবকে, এমন ইঙ্গিতে দিলেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি। 3 জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। So it is not right for me to sit here and talk about only one particular cricketer. আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শক সমর্থকদের দুর্দশা লাঘবে গ্যালারিতে ছাউনি এবং ফ্যান লাগানোর ব্যবস্থা করা হবে বলেও জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে শরীর গঠন সম্প্রসারণ কার্যক্রম প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন জেলায় মতবিনিময়ের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন। এ সময় উপস্থিত ছিলেন বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ডাক্তার কামরুজ্জামান, জিম মালিক সমিতির সভাপতি ইলিয়াস মিয়া, চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা এবং স্পন্সর ফিটনেস স্মার্টের কামরুজ্জামান শাকিব। রাজধানী ঢাকা বোট ক্লাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে 39তম জাতীয় স্নোকার প্রতিযোগিতা। বাংলাদেশ বিলিয়ার্ড এবং স্নোকার ফেডারেশনের আয়োজনে ঢাকা বোট ক্লাবের সহযোগিতায় টুর্নামেন্টে বাংলাদেশের 32টি ক্লাবের 183 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। সকালে ঢাকা বোট ক্লাবের সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি রুবেল আজিজ। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন। বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে দেশে কিউ স্পোর্টস আরও জনপ্রিয় হবে এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। এবারের আসরে চ্যাম্পিয়নের জন্য 1 লাখ এবং রানার্স আপের জন্য 50,000 টাকা পুরস্কার রাখা হয়েছে। এছাড়া বিশেষ ব্রেকের জন্য রয়েছে বাড়তি অর্থ পুরস্কার। টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে আম্বার গ্রুপ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সরকার ও বিরোধী দলের লক্ষ্য এবং গন্তব্য অভিন্ন, সংসদে প্রধানমন্ত্রী। গণতন্ত্র বিঘ্নিত হলে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই বাধাগ্রস্ত হবে। অতীতের বিতর্ক পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। মেধাবী জাতি গড়তে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চায় জামাত। 14টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের চুক্তি সই। খরচ হতে পারে 35,000 কোটি টাকা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।
নিউজ।